ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি লাস্ট মিনিট ইতিহাসের লাস্ট মিনিট 8 মার্কসের সাজেশন নিয়ে। মাত্র 3টি প্রশ্ন দেব, 100% তোমরা সেখান থেকে কমন পাবে। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলি দেখবে এবং এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা রেডি করে যাবে। 3টি প্রশ্ন দেব, এর মধ্যে একটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা কমন পাবে। বাকি দুটো প্রশ্ন কোন প্রশ্নগুলো থেকে আসতে পারে সেটাও আমি তোমাদের শেষে একটু দিয়ে দেব, কিন্তু আমি বলবো যে এই 3টি অতি অবশ্যই করো, এখান থেকে একটা তোমরা 100% কমন পাবে। ওকে, তো প্রথম প্রশ্ন কোনটি দেখো, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। দেখো, প্রশ্নের উত্তরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা 8 মার্কসের একটা প্রশ্ন লিখবে, প্রশ্নটা এই যে 3টি প্রশ্ন দিচ্ছি যেহেতু এতটাই কম করে দিয়েছি, তাহলে তোমাদের উচিত হবে প্রশ্নগুলো উত্তরের একটা মান তৈরি করা, অর্থাৎ উত্তরটাকে এমনভাবে তৈরি করা যেন উত্তরটা গুরুত্ব পায় শিক্ষকের কাছে। স্ট্রাকচারটাকে সুন্দর করতে হবে, অর্থাৎ তোমরা হিজিবিজি অনেক লিখে আসলে আর নাম্বার কম পেলে এরকমটা যেন না হয় যে 3 পেজ 4 পেজ করে খালি ভর্তি করেছো, হাতের সময়টাও গেছে অথচ নাম্বারটাও তোমরা ভালো পাওনি, এরকমটা না হয়। মেন কথাগুলোকে তুলে ধরে, আমি বারবার বলি, মেন কথাগুলো তুলে ধরে পয়েন্ট আকারে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। শুধুমাত্র পয়েন্টগুলো তোমাদের ঠিকঠাক থাকবে, বাকি উত্তর ভেতরে তোমরা কি লিখছো অতটাও গুরুত্বপূর্ণ নয়। সত্যি কথা বলছি, অতটাও গুরুত্বপূর্ণ নয়, কারণ তোমরা স্ট্রাকচার দেখে অনেক সময় শিক্ষকরা পরীক্ষার খাতায় নাম্বার কিন্তু তোমাদের দিয়ে দেবে। 8টা পয়েন্ট লিখেছো, একটা উপসংহার লিখেছো, একটা ভূমিকা লিখেছো শুরুতে, তো তার জন্যই কিন্তু তোমরা দেখবে ফুল মার্কস পাচ্ছ। অথচ তোমরা অনেক লিখেছো, তাতেও কিন্তু 8 মার্কস পাওয়া মুশকিল আছে। এই যে মহাবিদ্রোহ সম্পর্কে কিন্তু অনেক রকম প্রশ্ন আসে। মহাবিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়, মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ, তারপরে মহাবিদ্রোহের ফলাফল কি হয়েছিল, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কি একই? হ্যাঁ, মহাবিদ্রোহ আর সিপাহী বিদ্রোহ যেহেতু একই, এইভাবে প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আলাদাভাবে আসে না। তো সিপাহী বিদ্রোহ বলে প্রশ্ন আসলেও কিন্তু এই একই প্রশ্ন মনে রাখবে। আবার এই প্রশ্নটা 1857 সালের বিদ্রোহ শুধু যদি বলা হয় তাহলেও কিন্তু এই মহাবিদ্রোহই হবে। শুধু সিপাহী বিদ্রোহ বললেও মহাবিদ্রোহই হবে। সামন্ত বিদ্রোহ বললেও কিন্তু এই মহাবিদ্রোহ। কিন্তু সামন্ত বিদ্রোহকে 1857 সালের মহাবিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়? এইভাবে আলাদাভাবেও কিন্তু প্রশ্ন আসে। তো তোমাদের এই বছরে গুরুত্বপূর্ণ আকারে কিন্তু মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো, এটা ভীষণই গুরুত্বপূর্ণ আকারে রাখা হচ্ছে। যদি তোমরা এই বিষয়টা সম্পূর্ণ জেনে যেতে চাও পরীক্ষার খাতায়, যে বাই চান্স যদি প্রশ্ন একটু ঘুরিয়ে আসে তো তোমরা কি করবে, সেই জন্য বলছি, আমি কিন্তু বিগত বছরে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এই মহাবিদ্রোহ সম্পর্কে একটি ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছিলাম, খুব সহজে, খুব কঠিনভাবে নয়। তো সেই আলোচনার ভিডিওটা কিন্তু তোমরা একটু শুনে নিতে পারো। শুনে নিলে কি হবে, প্রশ্ন যেভাবেই আসুক না কেন উত্তর তোমরা রেডি করতে পারবে নিজে থেকেই। বা বলতে পারি যে শুধু শুনে গেলেই তোমরা পরীক্ষার খাতায় যদি ঘুরিয়ে কখনো আসেও তোমরা নিজের ভাষায় একটা উত্তর রেডি করে আসতে পারবে। এটা বিশেষ করে দুর্বল স্টুডেন্টদের জন্য বলা হচ্ছে। যারা ভালো স্টুডেন্ট তারা তো অতি অবশ্যই সমস্তটা মুখস্থ করে তবেই যাবে স্কুলে। এই যে প্রশ্নের উত্তরটা, এটাও কিন্তু আমি গত বছরে তোমাদের উত্তরের একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। তোমাদের যদি কারো উত্তর প্রয়োজন হয়ে থাকে তাহলে একটু সার্চ করে খুঁজে নিতে পারো। নেক্সট প্রশ্ন যেটা রেডি করবে সেটাও এই অধ্যায় থেকেই দেওয়া হয়েছে। যেমন দেখো, প্রশ্নটা কি আছে, লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে আসতে পারে, ভারতে জাতীয়তাবাদ বিকাশে শিল্পী ও সাহিত্যিকদের অবদান লেখো। শিল্পী বা সাহিত্যিক, শিল্পীরা হচ্ছে যারা রেখার মাধ্যমে ফুটিয়ে তোলে, ছবি আঁকে আর কি। তারপর হচ্ছে সাহিত্যিক হচ্ছে যারা লেখার মাধ্যমে প্রকাশ করে, তাদের শিল্পসত্তা। তো প্রশ্ন কিন্তু এইভাবে ঘুরিয়ে আসতে পারে। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ। দেখো, আমরা ভারতবর্ষে এমন অনেক লেখা দেখেছি, অনেক সাহিত্যিকের সাহিত্য দেখেছি যেখানে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। তো তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নামগুলো, সেরা নামগুলো আমরা এখানে তুলে ধরবো। যেমন ধরো, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস ভীষণই একটি জাতীয়তাবাদী উপন্যাস, জাতীয়তাবাদের বিকাশ সেখানে ঘটেছে গোড়ার মাধ্যমে। তারপরে হচ্ছে তোমরা স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত যে লেখাটা আছে সেখানে জাতীয়তাবাদের কি বিকাশ ঘটেছে সেটা তোমরা লিখতে পারো। তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস, এটা একটা উপন্যাস। এই উপন্যাসের মাধ্যমে কিন্তু তিনি জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছেন, দেশপ্রেম জাগিয়ে তুলেছেন ভারতবাসীর মধ্যে। এখানে কিন্তু আমরা একটি গান দেখতে পাই যেটা হচ্ছে বন্দে মাতরম সঙ্গীত, সেটা দেশাত্মবোধের মন্ত্র একটা।
ঠিক আছে, তো এই পয়েন্টগুলো তোমরা এখানে গুরুত্ব সহকারে তুলবে। এটা হচ্ছে লেখার মাধ্যমে, লেখাই বা সাহিত্যিকদের অবদান এটা। তারপর হচ্ছে রেখায় যদি দেখাতে হয়, তো রেখায় তোমরা কি দেখাবে যে অবনীন্দ্রনাথের ভারত মাতা চিত্র, একটা চিত্র ছিল ভারত মাতার চিত্র, যিনি রচনা করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তো সেখানেও কিন্তু সন্তানের প্রতি মায়ের দায়িত্ববোধ, কর্তব্য সেটা তুলে ধরা হয়েছে, অর্থাৎ সেখানেও একটা জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। তারপর হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, তিনি বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছেন। তো এই পয়েন্টগুলো তোমরা ওখানে তুলে দিলে নাম্বারটা কিন্তু ভালো পাবে। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পয়েন্ট করবে, অনেকগুলো পয়েন্টও হয়ে গেল, 8 নম্বরের একটা প্রশ্নের উত্তরও কিন্তু রেডি হয়ে যাবে। নেক্সট এবং ফাইনাল যে প্রশ্ন, ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আসার চান্স এবারে 100% আছে। সেই প্রশ্নটি হলো, নীল বিদ্রোহের কারণ ও এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনে করতে পারো এবারে পরীক্ষায় এটা এসে গেছে। তো খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে। এই 3টি প্রশ্ন ছাড়াও তোমরা অন্যান্য প্রশ্নগুলো যদি দেখে যেতে চাও, অনেকে প্রশ্ন হয়তো আগে থেকে মুখস্থ করে রেখেছে, একবার রিভাইজ করলেই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে। তো একবার তারা এইগুলো চোখ বুলিয়ে যেও, প্রশ্নগুলো একটু শুনে নাও। প্রথমত আমি তোমাদের যেটা বলছিলাম যে গত বছর যেটা এসেছিলো 2024 সালে তোমাদের 3টি প্রশ্ন এসেছিলো। বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন থেকে একটা 8 মার্কের প্রশ্ন এসেছিলো, সভা সমিতির যুগ থেকে এবং নবশূদ্র আন্দোলন থেকে। তো এই 3টি প্রশ্ন তোমাদের এসেছিলো। এবছরে এর বিপরীতে তোমরা যেইগুলো একটু দেখে রাখবে, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নগুলো। তারপরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলো কী কী ছিল, তারপরে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। এইগুলো কিন্তু করলে তোমরা ঠকবে না, কারণ এগুলো তোমাদের 4 মার্কসের জন্য পরীক্ষায় ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শেষে আমি যেগুলো বললাম তোমরা এগুলো 4 মার্কসের জন্যই রেডি করবে, রেডি করে 4++ করে দেখবে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে। ওকে, তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।